টাঙ্গানো হোক প্রত্যেকটা জায়গাতে। এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল বক্তব্য। তো রাষ্ট্রপতির এই ফটো দেখার পরে নাকি উনি বলছেন যে এখানে এটা কেন শুধুমাত্র। সেই কথার জের ধরেই উনি গিয়ে বলতেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানে কথা বলব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে এসে কথা বলার কারণেই পরেই নাকি এই নির্দেশনা জারি হয়েছে সব মৌখিকভাবে যে সব জায়গাতে এটা সরিয়ে ফেলতে হবে। এ কারণে সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে তাকে সরিয়ে ফেলা মানে দিচ্ছেন রাষ্ট্রপতি হিসাবে এটা না। এবং এখানে একটা জিনিস বলে রাখি, ইয়েস এটা ইট ক্যান বি অ্যারাউজড, বাট একটা জিনিস মনে রাখবেন যে তাকে সরানোর আগ পর্যন্ত ফটো থাকতে হবে। নির্দেশ দেওয়ার পরই তাকে মানে সুতরাং এটা আমি বুঝলাম যে এটার সাথে এখানে কোনো সম্পৃক্ত নাই। আমি সিলেটি চিরাঙ্গের ভাষা বুঝি এবং বলতেও পারি। দ্যাটস গ্রেট। আচ্ছা, তো আমি এতটুকু এইটা হলো এখানে। আরো একটা দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই কি বলে এটাকে এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। উপদেষ্টারা বলছেন নির্বাচন হবে, বাট কেউ বিশ্বাস করতে পারছেন না নির্বাচন হবে। কেন বিশ্বাস করতে পারতেছেন না? এটা মূল কারণ হলো যে এই যেভাবে সবকিছু কেওসের মধ্যে আছে, এই অবস্থায় নির্বাচনে গেলে মানুষ ভোট দিতে পারবে কিনা এটার আপনার বদ্দা কেনে চলর। আচ্ছা, হ্যাঁ, এগুলো তো আমি সবই বুঝি। তো এটা হচ্ছে যে আপনার মানে অর্থাৎ নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে কিনা এই পরিবেশ মনে করেন তারা এখনো প্রতিষ্ঠিত হয় নাই মানে বাংলাদেশে। সো দেয়ারফর ইলেকশনের এই প্রি রিকুইজিট কন্ডিশন এগুলা বিদেশিরা, আমি আজকে একটা তথ্য দিই আপনাদেরকে, US government and the European Union, they are skeptical about the current environment, whether it is suitable for an election or not. That is what they are talking right now. They want an election, but তারা মনে করেন যে এটা এই অবস্থায় সুইটেবল না, এবং বাংলাদেশে আরো কিছু পলিটিক্যাল ডিস্টারবেন্সেস ঘটতেছে যেগুলোর কারণে তারা মনে করেন যে একটা নির্বাচন এই মুহূর্তে হবে এবং হলেই বাংলাদেশের মানুষের সমাধান হবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, আমি এটা বলতে চাই না, গোপনে সরকার বাহিরে বলতেছেন তারা নির্বাচন চান, কিন্তু নির্বাচন মানে রিফর্মস না করে নির্বাচনে গেলে তার ক্ষতিটা কি সেটাও ইউরোপিয়ান ইউনিয়ন এবং আপনার পশ্চিমা বিশ্বরা ওয়েল ইনফর্মড। So that's why they are very skeptical about whether Bangladesh should go for an election. আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বারবার বলছি, wait for a statement from the United States government that will determine when we are going to have an election, whether we are going to have an election, I mean next year, I mean February or not. So এটা তারা ডিটারমিন করবে। তারা এর একবার ভাই মুক্তিযুদ্ধে নাকি 2000 মানুষ মারা গেছে। আচ্ছা, মুক্তিযুদ্ধে 2000 মানুষ মারা গেছে, উনি কে বলেছেন? পিনাকিদা বলেছে না। পিনাকিদা যেটা বলছে উনি কি এটা হিসাব করেছে? না, উনি তো একটা আন্দাজ করে বলে ফেলছে। তো এখন এটা যদি 2000ই হোক বা 100 হোক 200 হোক, আমরা প্রকৃত তথ্য জানতে চাই। তবে এটা তো সত্য যে এটা 2000 না হলেও মানে 30 লক্ষ না, এটা তো সত্য, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, রাইট? সুতরাং আমরা জানতে চাই। যদিও আমি বর্তমানে আমি দেখি আমি একটা অনুষ্ঠান করতে পারি কিনা। আমাদের একজন ভাই তারা এটা জামাত শিবির পক্ষ থেকে হচ্ছে, এর বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা জামাতের সাথে সম্পৃক্ত। লন্ডন থেকে তারা বর্তমানে কাজ শুরু করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের। আমি আপনাদেরকে বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলের ব্যর্থতা কোন জায়গায় দেখেন। যখন পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্কটা তারা শেষ করতে পারেন নাই। আচ্ছা, 3 বার বিএনপি ক্ষমতায় গেছেন, আওয়ামী লীগ এত বছর থাকলো। আচ্ছা, এটা কি পারা যেত না? এখন প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান সাহেবের সময় এগুলা কোনো সাবজেক্ট ছিল না তখন, কারণ এগুলা শেষ হয়ে তারা রাষ্ট্র গঠনে মনোযোগী দিয়েছিল। কারণ তারা তো এভাবে বাড়াবাড়ি করে নাই মুক্তিযুদ্ধের পক্ষে, এই যে রাজাকারের লিস্ট করেছেন তারা, এগুলো মোটামুটি তারা ডিজলভ করে ফেলেছেন সবকিছু, মানে ডিজলভ এবং রিজলভ দুটা ওয়ার্ডই এখানে মানে যায় করে ফেলছিলেন। পরবর্তী সময়ে ভারতীয় প্রেসক্রিপশনে জাতিকে বিভক্ত করা এবং এই জাতিকে কখনো ঐক্যবদ্ধভাবে উঠতে না দেওয়ার যে ইন্টারন্যাশনাল চক্র বা কনস্পিরেসি, a part of that conspiracy was to divide this nation, divide and rule, এটার উপরে ছিল তারা, এবং তারা এটা সাকসেসফুলি করেছে। শেখ হাসিনার মাধ্যমে তাকে দেখিয়েছেন ক্ষমতা থাকতে হবে, এবং ক্ষমতা থাকলে কি হবে, এদেশ আপনার বাবার, আপনি স্বাধীন করেছেন, এদেশের মালিক আপনি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট আপনার পিনাকি তো রেফারেন্স দেন না। রেফারেন্স দিলেও 2000 মানুষ মারা যায় নাই, এর বেশি আছে। কিন্তু আমি আপনাদেরকে এখানে বলছি, উনার বক্তব্য তার আমি এই ইতিহাসটাকে এখন পরিবর্তন করে 2000 নিয়ে যাব না। আমি যতক্ষণ পর্যন্ত, আমি আবার বলতে, হি হ্যাজ আ রাইট টু সে দ্যাট এনিথিং। আমি বললাম আজকে মানে 1500 মানুষ হয়েছে, তো কি হবে? উনি একটা ইংরেজি একটা আপনার একজন ভদ্রলোকের মানে একটা দেখিয়েছেন। প্রশ্ন হলো, যে সাংবাদিকের কোটেশন উনি দিয়েছেন, উনি কি হিসাব করেছিলেন তখন?
দেখুন লজিক্যালি ইউ হ্যাভ টু এক্সপ্লেইন উইথ লজিক্স। বলেন আপনি, উনি বলছেন যে আমি বলি নাই, ওই বলছে, আই আন্ডারস্ট্যান্ড। তো আপনি আমাকে বলেন তো যে উনি যে বলছে যে বিদেশি বদলুক বা আমেরিকান বা ব্রিটিশ হোয়াটএভার, উনি কি এটা কন্ডাক্ট করেছে, সার্ভে করেছিল, বাড়িতে বাড়িতে গেছে, খবর নিছে? এই সময় তো উনি ঢাকার বাইরে তারা যেতেই পারে না কোথাও, তো তারা জানলো কিভাবে? কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তেমন একটা টেলিভিশন চ্যানেলও ছিল না ওই অর্থে, জানলো কিভাবে? সুতরাং ইট ইজ ফ্লড, ডেফিনেটলি ওই বক্তব্যটা এবং পিনাকি দ্বারাটাও আমার মতেই ফ্লড। তবে যেহেতু এখানে কথা হয়েছে, ডেফিনেটলি এটা মানে 30 লক্ষ নয়, 3 লক্ষ হবে কিনা সন্দেহ আছে। আমি মনে করি এটার প্রকৃত অর্থ, এবং আমি আমার ইউনিয়ন, আমার এলাকাতে, আমার সারা থানাতে কয়জন মানুষ মারা গেছে বলেন আপনি? 10 জনের খবর আমি আনতে পারি নাই। 10 জন আমার একটা থানাতে, আমি 10 জনও আমি পাই নাই। এখন আমার প্রশ্ন হলো যে আমি এর মানে না যে 10 জনই মারা গেছে বা এর চেয়ে বেশি মারা গেছে বা কম মারা গেছে, মিলুজুল এটা তো আমরা কেউ কনফার্ম করতে পারি নাই। যদি আমরা গড়ে গড়ে যেতে পারি, ইউনিয়ন বাই ইউনিয়ন, ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে পারি, একটা হিসাব করতে পারি, তাহলে তো আমরা শহীদের সংখ্যাটা জানতে পারবো। এবং এটা না করা, এই ইতিহাসটাকে এভাবে রেখে দেওয়া, এই ভারতীয় প্রক্রিয়ার অংশ। এবং প্রতিটা গভর্নমেন্ট, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল এবং শেখ মুজিবুর রহমান সাহেবের আমলের পরে আমি বলবো এরা ফেল করেছেন। কারণ তারা এই দুইজনের সময় এগুলা মুখ্য বিষয় ছিল না, কারণ এগুলো নিয়ে কথাই উঠতো না। এজন্য আপনি বলবেন, দেখেন উনাদের মুখে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখে মানে রাজাকার, আলবদর, এই সেই খুব বেশি কোনো বক্তব্য নাই। তারা অন্য বিষয় নিয়ে বক্তব্য ছিল, এই যে আরো অন্যান্য আর্মির সমস্যা, এই সেই। কিন্তু if we agree with 3 million, that means more than, that's what we said that, মানে এক্স্যাক্টলি যদি এটা যদি মানে 3 মিলিয়ন মানে 10 লক্ষে যদি 1 মিলিয়ন হয়, তাহলে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আপনি দেখেন আমরা কতটা ভুলের রাজনীতি, মানে এখন বলে কি এটা, আপনি দেখেন আমাদের একজন ভারতীয়দের লেখা রং, বুয়া, চুরি করা সুর আমাদের জাতীয় সঙ্গীত তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কি ধরনের লিডারশিপ ছিল? বাংলাদেশের সংবিধান ভারত থেকে লেখা, আর আমি মনে করতাম ডক্টর কামাল মনে হয়, উনি মনে হয় বাপরে বাপ কি ধরনের লয়ার, আন্তর্জাতিক মানের লয়ার, উনি মনে হয় না জানি কি জানেন, এক ধরনের পণ্ডিত। নট এট অল। বিশ্বাস করেন, আপনি দেখেন উনি কি করেছে, উনারা ভারত থেকে দেওয়া একটা সংবিধান আমাদের উপর ঘষে দেওয়া, এটাও আমাদের সংবিধান, ভারতীয় সংবিধান। আজকে আপনাদের আমাদের জাতীয় সঙ্গীত ভারতীয়, এখন আওয়ামী লীগরা মানবে না, কারণ তারা এটার সাথে তারা সম্পৃক্ত। এটা জয়েন্ট কনভেনশনে যদি কখনো ঐক্যমত্যের ভিত্তিতে হতো, এটা একটা সমস্যার সমাধান হতো। চুরি করা আরেকজন ব্যক্তি যিনি বাংলাদেশি না, বাংলাদেশ স্বাধীনতার আগে লেখা, এটা কিভাবে বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত হয় ভাই? আমার বলেন তো আপনি। এগুলা যে আপনি বলেন আমাদের, এই জন্য তো বলছি যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের নেতৃত্ব যারা দিয়েছেন দেশকে, ব্যর্থ হয়েছেন। যে দু একজন মানুষ চেষ্টা করেছিলেন দেশটাকে স্বাধীন মানে সুন্দর করতে, এরা পারেন নাই, যে কোন কারণেই এদেরকে মেরে ফেলা হয়েছে, তাও ভারতীয় চক্রান্তে, আমি আপনাদেরকে বলি। আর বাকি যে এরা তো ফেল করেছেন, এগুলা কি কারো আসা উচিত ছিল না সবার আগে? বিশেষ করে বিএনপির তো এটা সবার আগে করা উচিত ছিল, 3 বার ক্ষমতায়, তারা কি এটা করা উচিত ছিল না যে আমরা এটা কি জানো? এটা হচ্ছে যে এই রাজনীতিবিদরা যারা ছিলেন বেশিরভাগই তারা ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না। এবং এখনো আপনি দেখেন উঠেই তারা 71, 52 বাদ 71, এই সেই এগুলো নিয়ে তারা বক্তব্য দেয়। আপনি একটা দেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমি আপনাদেরকে, আপনার যদি সময় থাকে একটা রিসার্চ করেন, যান আপনি একজন ইউএস সেনেটর, কংগ্রেসম্যান, ব্রিটিশ মেম্বার পার্লামেন্টের বক্তব্যে যান, আপনি যদি আনলেস ইট ইজ শুড বি রেফার্ড, ইয়েস্টারডে নিয়ে সে কোনো কথা বলে না, আজকে এবং ভবিষ্যতে কি হবে, আর যদি কোনো কিছু দিতে হয় তাহলে মানে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার বর্ণনা দিবে। আর আমাদের দেখেন ওটা মাত্রই 52, 71, আমরা কি বলছি বা 71, এখন যদি বলেন আপনি বলবে 71-এর কথা শুনতে চায় না, হে রাজাকার। এটা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের মুনাফেক, অথর্ব, অপদার্থ রাজনীতিবিদ। এদের কাছ থেকে দূরে থাকবেন। কোন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বক্তব্য দিচ্ছে, সেখানে 71 নিয়ে আসছে। আপনি কি 71 পাল্টাতে পারবেন? পাল্টাতে পারবেন না। তাহলে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্রতি মুহূর্তে, আনলেস ইট ইজ ইমার্জেন্সি, কেন আনবেন? দেশকে ডিভাইড করা ভারতীয় চক্র। মানে আপনি দেখবেন কোনোভাবেই তারা চাইবে না যেন 71, কেন 71টাই হলো ভারতের বাংলাদেশকে কবজা করার একমাত্র পুঁজি। দেয়ারফর তারা কিছু এজেন্ট সবসময় রেখে দেয়, যে কোনভাবে দেখা যাবে উনি জাতীয়তাবাদের শক্তি, কিন্তু বলছে 71 নিয়ে সারাদিন বক্তব্য। এটা হচ্ছে কোনো না কোনোভাবে মানে পারসুয়েডেড ওর মোটিভেটেড ওর এক ধরনের আপনি চার্জড
এটা নিয়ে কথা বলার জন্য। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি বারবার বলি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদরা কতটা ডিসফাংশনাল, এটা যদি কেউ ঠিকমতো মানে উপলব্ধি করে, আটকে ওঠার মতো অবস্থা, লেডিস এন্ড জেন্টলম্যান, আটকে ওঠার মতো অবস্থা। এটাই হলো বাংলাদেশের বর্তমান ব্যবস্থা। সো এখন হলো গিয়া, আপনি একজন বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে কি সরিয়ে দেয়, জাস্ট সেট এ লোয়ার বার এন্ড হি নিড এ রিপোর্ট অফ 2000। ওকে, ডেফিনেটলি ইজ নট 2000, ডেফিনেটলি নট 2000। উনি যেটা বলছে না, আপনি এখন উনাকে যদি বলেন আপনি যে আপনি 2000 যে বললেন, এটা কি প্রমাণ আছে? ওনার কাছে প্রমাণ নাই। তাই 6 লক্ষ যে আপনি বলছেন, সরি মানে ভাই কি বলে 30 লক্ষ, এটার প্রমাণ আছে কি? একজন মুখের কথা, তাহলে তো তার মুখের কথা কি? তাহলে পার্থক্য তো কোন জায়গাতে নাই। বিষয়টাকে আপনি এভাবেই দেখতে হবে, কারণ সার্টেন কোনো প্রমাণ নাই কত মানুষ আচ্ছা আপনার হত্যাকাণ্ডের বা মানে নিহত হয়েছেন বা আপনার ব্রুটালি মার্ডার হয়েছেন সেই সময়ে। আচ্ছা, রিয়েল হিরো অফ 71 ওয়াজ তাজউদ্দিন আহমেদ। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। সুতরাং আমরা চাই অনতিবিলম্বে সরকার একটা মানে এই সরকারের এটা করা উচিত ছিল। দেখেন, এই সরকার প্রথম থেকে যদি স্মার্ট হতো তাহলে কাজটা তারা করতো। একটা মন্ত্রণালয়কে মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র বা পররাষ্ট্রকে একসাথে মানে কম্বিনেশন করে একটা কমিটি গঠন করে দিলে এতদিনে এটা সম্ভব ছিল। একদম উঠে আসতো একদম সবকিছু। এখানে আওয়ামী লীগপন্থী কিছু মানুষকে রেখে পারতো এই কমিটিতে, বাট এটা করা হয় না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের বিষয়ে আমি মনে করি প্রতিটা বক্তব্যের একটা সলিউশন হওয়া দরকার, কারণ আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে এখানে আমাদের একটা সমাধান দরকার, এর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। আর চুপ্পুরকে বিষয়ে বলছেন, রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল। সরকারের আরও একটা ডিজাস্টারিয়াস ডিসিশন, যে কোন কারণে তারা পারেন নাই, বিএনপি বিরোধিতা করেছে এই বিষয়গুলা, এটা একটা মারাত্মক ভুল ছিল, মনে রাখবেন। এটার কারণে অনেকটা সাফার বর্তমানে বাংলাদেশ আমরা করে যাচ্ছি। এরপরে আমি আপনারা বলছেন যে মাই টিভির, দেখেন মাই টিভির আফ্রিদি ছিল ডিজিটাল মানে আপনার এক ধরনের আয়নাগরের মালিক। সে কীভাবে? সে টোটাল ডিজিটাল ব্যবস্থাটা সরকারের পক্ষ হয়ে দালালি এবং এটা আনতো সে এই মানে আফ্রিদিরা, এবং এরা প্রিন্স বা কিংয়ের মতো সোশ্যাল মিডিয়া মানে বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়া তারা নিয়ন্ত্রণ করতো এবং সব জায়গাতে তাদের অ্যাক্সেস থাকতো। এরা কি করেছে এই কয়েকটা বছর, এবং এদের এটা ডিজিটাল ফেসিস্ট, এটা সত্য কথা বলছেন, এটাই আমি বলেছিলাম একটা জায়গাতে। আপনি এটা মানে একজনের সাথে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে আলোচনাতে সুন্দর একটা ওয়ার্ড দিয়েছেন, ডিজিটাল ফেসিস্ট এবং ডিজিটাল আয়নাগরের মালিক ছিল এই আফ্রিদি গ্যাংরা, ফারাজ করিমরা এবং আরেকটা বাটপার, একে আমরা সার দিয়ে দিচ্ছি। সেটা কি? শিল্পী তাসরিফ খান। ভুলে যাবেন না, শিল্পী তাসরিফ খান ওয়াজ পার্ট অফ মানে দ্যাট গ্যাং। নাও এট দ্য লাস্ট মোমেন্টে সে তার নিজেকে সেপারেট করেছে, সেগ্রিগেট করে রেখেছিল, বাট তাসরিফ খান তার এটা কোন অবস্থাতে এটা বলা যাবে না, সেও এই বাটপার এবং গ্যাংদের ছিল। এবং তারা আমি তাসরিফ খান ফারাজ করিমকে ধরার আগ পর্যন্ত বিশ্বাস করেন এরা কিং ছিল সোশ্যাল মিডিয়ার। পরবর্তী সময় যখন আমি ধরলে তাদের বাটপারি মুখোশটা খুলে দিলাম, তাদের মানবতাবাদী কাজও নাই, মানে বন্যার নামে সাথে সাদা তুলা। এই যে তাসরিফ খান কি করতো জানেন? প্রতি বন্যায় নতুন নতুন বিকাশ নাম্বার দিত, মানে ওই বিকাশ নাম্বার বন্ধ করে রাখতো পরবর্তী সময় যেন হিসাব আর পাওয়া যায় না এখানে কত আসছে, কে কত দিচ্ছে। এরা যে কোটি কোটি টাকা এরা মানে মেরে খেয়েছে এই তাসরিফ খান। এবং আমার রাউজান থেকে যখন আমার যে আগের পেজে যে ভাইরাল ভিডিওগুলো ছিল মানে ফারাজ করিমকে নিয়ে, মনে আছে? রাউজানের মানুষ আমাকে বলেছেন যে ওই যে সে টাকা দিত অনেক সময়, প্রত্যেকটা টাকা সে চাঁদাবাজি করে আনতো। ধরুন আজকে একটা ঘটনা করছে, সে কিছু টাকা দিবে, সে ফোন দিয়ে একটা ব্যবসায়ীকে বলতো আমার জন্য 20 লক্ষ টাকা রাখেন, বা চিরাং বা রাউজানের, এবং ব্যবসা করতেছে সে, দিয়ে দিল তাহলে। অত সে আইসা এগুলো টাকা দিয়ে এগুলা করতো। এগুলো আমার কাছে প্রমাণ আছিল, মানে ফারাজ করিম এই কাজগুলা করতো। আর এখন তো আপনার ফারাজ করিম বা রাউজান হলো বাংলাদেশে প্যালেস্টাইন, এখানে কোনো আইন চলতো না কারো। এখন তো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উনার মধ্যে আরেকজন কি দেখলাম আপনার, উনাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, অর্থাৎ রাউজানে গুলাগুলি হচ্ছে, রাউজান আউট অফ মানে আপনার কন্ট্রোল, এবং এই রাউজানে মনে হয় এটা বাংলাদেশের ভিতরে না। আর্মি পাঠাইয়া রাউজানের গড়ে গড়ে এদেরকে বাদাম দেন। আমি এদের মুখোশ খুলে দিছিলাম তখনকার সময়। আমার এই পেজটা যদি ফিরে পাই কখনো, সব দেখবেন আপনি ইনশাল্লাহ, যদি আনতে পারি। বাস্তবতা ছিল এগুলাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এগুলা এই রাউজানকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে গেলে আর্মি পাঠাতে হবে, ক্লিন হার্ট অপারেশন চালাতে হবে, ওই জায়গাতে র্যাবকে পাঠাতে হবে। আমি আবার বলি, পাঠিয়ে রাউজানকে শান্ত করতে হবে না চিটাঙ্গের এই জায়গাটা। এবং এখানে বিএনপি তো নামগন্ধ ছিল না, বিএনপির রাউজানে, জামাত তো নাই, বিএনপির নামগন্ধ ছিল না রাউজানে।
তারা মারত, ধরত, জেল দিত, সব কিছু করতো তারা বর্তমানে। আচ্ছা, এখন লাস্টের যে বক্তব্যটা হলো যে প্রেসিডেন্ট, আচ্ছা, তাসরিফ বাটপার ফারাজ ভাই, তাসরিফকে আমি ধরেছিলাম, ফারাজকেও আমি ধরেছিলাম, আপনারা জানেন তখন এটা ভাইরাল ছিল। এবং এই তাসরিফ খান তাদের মিডিয়া বাহিনী ছিল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বাহিনী। তারা করতো কি জানেন, ধরেন এরা যে কি কাজ করেছে ভাই, এগুলো এখন বললে, ধরেন আপনি একটা কমেন্ট করেছেন, জীবনে কখনো গিয়ে দেখবেন তাসরিফ খান আর ফারাজ করিমের এখানে তাদের বিরুদ্ধে কমেন্ট যায় কোনো মারাত্মক, এগুলো নাই। ওয়াই? বিকজ তাদের যে মানে আপনার মিডিয়া স্ক্রিনিং টিম ছিল, তারা স্ক্রিন করে মানে কেউ কিছু বললে তাসরিফ খান এরা এটা ডিলিট করে দিত, আর যে করেছে তার বিরুদ্ধে তাকে রিপোর্ট দেওয়া হতো, যেহেতু সরকার ছিল তাদের, তাসরিফ খানের আর আফ্রিদি, তারপরে ফারাজ করিম। আর ফারাজ করিমের ব্যাপার হলো এই ব্যক্তি যদি রাউজানের হতো বা চিরাঙ্গের হতো, তাকে তারা গিয়ে থেকে ধরে নিয়ে আসতো, হয় না? তারা পিটাইতো, নির্যাতন করতো, যে তোমার সাহস, তুই ফারাজ করিমের এখানে গিয়ে বাটপারি, মানে তুই খারাপ মন্তব্য করস। এই মাফিয়ারা কখনো যেন ছাড় না পায়। এবং বিশেষ করে তাসরিফ খান আন্তর্জাতিক মানে একটা মুখোশধারী বাটপার, আন্তর্জাতিক মানের একটা মুখোশধারী বাটপার হলো এই তাসরিফ খান। একে কোনোভাবেই সারা যাবে না একে। এবং এই 17 বছর, বিগত 10 বছরে টোটালি ইউ ওয়াজ দ্য পার্ট অফ দ্যাট গ্যাং। নাও সে বলে কি জানেন, আপনার না বন্যা হলেই রমরমা ব্যবসা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বঙ্গবাজারে আপনারা এখানে কি করেন? এটা তো ক্রাইম সিন, ইউ শুড নট ইভেন গেট ইন টু দেয়ার, বিকজ এটা এখন ফরেনজিক ইনভেস্টিগেশনের জন্য ইট ইজ কর্ডনড অফ, ওর ফায়ার মার্শালরা থাকবে। এখন আগুন হলো আজকে, 1 ঘন্টার ভিতরে তোমরা এখানে হাজির হয়েছ টাকা নিয়া, এবং যারা আগুন লাগাইছে তাদেরকে বলছে তারা ভিকটিম। এই কাজগুলাই বাটপার তাসরিফ খান আর আপনার ফারাজ করিমরা আর আফ্রিদিরা করতো। ভাগ্য ভালো যে কোনভাবে আমার চোখে পড়েছিল, আমি এটা বের করার পরে ফারাজ করিম একদম ঠান্ডা হয়ে গেছিল। তার কার্যক্রম 3.5 মাস থেকে 6 মাস টোটালি বন্ধ ছিল সোশ্যাল মিডিয়াতে, কিছুই ছিল না। আর তাসরিফ খানও বন্ধ ছিল। পরবর্তী সময় আবার আসছে। বন্যা হলে রাষ্ট্রের সিস্টেম চেঞ্জ করলে তোদের যাইতে হবে? তোরা কেন এখানে যাবি? তোরা তো রাষ্ট্রের সিস্টেমের বিরুদ্ধে কথা বলস না, কথা বলস তোরা আমার 2 জনে 3 জনে ত্রাণ দিয়ে তারা। অথচ আমরা যত টাকা গোপনে মানুষকে দেই, তারা মানুষদের কাছ থেকে এনে ওই টাকা দেয় না। কিভাবে? তারা কোনদিন বলতে পারবে 5,000 টাকা তাদের নিজের পকেট থেকে দিচ্ছে কাউকে? এই বাটপাররা, এবং এটাকে তারা বিজনেস হিসেবে নিয়েছিল। এবং এই বাটপাররা সিস্টেম চেঞ্জ করলে নির্যাতিত মানুষরা তো সাহায্য পাবেই, সিস্টেমের বিরুদ্ধে কথা বলে না। তারা চায় এগুলা ঘটুক, আর ব্যক্তিগতভাবে তারা প্রমাণ করুক তারা মানবতা, মানে মানবতার ফেরিওয়ালা নাকি আপনার ফারাজ করিমা ছিল। অথচ সারা চিটাগং এবং রাউজান জিম্মি ছিল এদের কাছে, এদের মাফিয়া তন্ত্রের কাছে। এরা ছিল মাফিয়া তন্ত্র, এবং এদের বিরুদ্ধে আমরা কথা বলতাম তখন তো কয়জন। এবং এই আমার পেজগুলা যাওয়ার মূল কারণ হলো এরা মারাত্মকভাবে, আমার লাস্টের যে পেজ গেল, এই পেজে 21টা ফেক কপিরাইট মারছিল তাসরিফ খানের মানুষ। আমি এখন অন্য দিক দিয়ে ব্যস্ত, সব রেকর্ড আমার কাছে আছে, আমি খুঁজে বের করে তার বিরুদ্ধে মামলাও দিতে পারি চাইলে এখন তাসরিফ খানের বিরুদ্ধে, বুঝছেন? এই পরিমাণ বাটপার ছিল এরা। আর এরা লেকচার দেয় আমাদের এখানে, রাইট? বাই দ্য ওয়ে, এখন আপনি বলছেন ইন্ডিয়ার খবর কি? ইন্ডিয়ার খবর হলো, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়ার সাথে বায়োলেট্রাল ট্রেড টক্স, যেটা বাণিজ্য আলোচনা, ক্যান্সেল করেছেন। উনি তাদের সাথে আর বসবেন না আপাতত। নাও এটা কি মানে কোনোদিনই বসবেন না? উই ডোন্ট ইভেন নো দ্যাট, বাট ফর দ্য মোমেন্ট আলোচনা ক্যান্সেল। এবং উনি বলেছেন যদি রাশিয়ার সাথে আলোচনা সফল না হয়, হুইচ ইজ মোস্ট লাইকলি মেবি, তবে ভারত আরও স্যাংশন খাবে। এবং ভারতে খালি এটা নয়, ভারতের মিডিয়ারা ভয়ঙ্করভাবে যুক্তরাষ্ট্র বিরোধী আপনার মানে বর্তমানে। এবং এখানে আসার খবর হলো বাংলাদেশে চীন এবং ভারত থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পণ্য রপ্তানি আসছে, এবং গার্মেন্টসের মালিকরা এই মুহূর্তে কুত্তা পাগল হয়ে গেছেন। তারা কেন পাগল হয়ে গেছেন? অর্ডার দিতে পারতেছেন না তারা, এতটা অর্ডার আসছে। এটা আমি বারবার বলছি, যদিও আওয়ামী লীগের কিছু মানুষ বলছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, নো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বুমিং রাইট নাও। বাংলাদেশের অর্থনীতি বিগত 20 বছরের তুলনায়, যে কোন সময়ের তুলনায় এই মুহূর্তে সবচেয়ে ভালো জায়গায় আছে। এখন প্রশ্ন হলো, আপনি এটা নিয়ে আমরা কথা বলছি না, আপনিও বলবেন না। ও আর একটা সুলাইমান শকুন, সুলাইমানকে আমি ধরেছিলাম, বুঝছেন? তো সুলাইমান শকুনকে আমি ধরে পার পরে আইসা আমার কাছে কি কত কিছু বলছে। তবে সুলাইমান শকুনের একটা গুণ কিন্তু এখানে আমি দেখলাম, সেটা কি জানেন? আমার এই লাইভের পরে আমার কাছে প্রমিস করেছিল, ভাই কোনোদিন আর এই কাজ করবো না। আমি তার এরপরে আর কোনোদিন ওই লেভেলের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বাটপারি ভিজিবলি দেখি নাই। না এর মানে কি সে ভিতরে করে নাই? অফকোর্স করেছে। এই যে 5th of August যে বাটপারি যেগুলা,
মানে বিভিন্নভাবে মানুষকে বন্ধ করা, ছাত্রদেরকে মাঠে নামানো, মানে সোশ্যাল মিডিয়াতে সরকারের পক্ষে মানে নামানো, সব তো করেছে মানে আর আফ্রিদি এবং সুলাইমান শোকন গ্যাংরা। কিন্তু ভিজিবলি সুলাইমান শোকনকে আমার কাছে প্রমিস করছিল, আর জীবনে কখনো তাকে পাইনি। এটা কিন্তু সত্য, তাকে আমি ধন্যবাদ দিতেই হবে তাকে, সুলাইমান শোকনকে, কারণ সে বলেছিল সে এটা করবে না। পুতিন গেটস আপার হ্যান্ড নাও, ভ্লাদিমির পুতিন রাইট নাও, আচ্ছা গুড ফর হিম। না, এটা করে নাই, এটা সত্য, আমি দেখি নাই এরপরে ভিজিবলি কোনোদিনই করে নাই। সে তার ওই বক্তব্য দিত, যদিও আরেকটা বক্তব্য দিছিল যে কেউ যদি কোনোদিন আপনার সাহায্য করে না, পাই পাই করে মনে আছে, পই পই করে ওই সামনে মনে রাখবেন। That's not how it's not compatible to the religious value or social value. একজনে দেয় নাই, তাকে ক্ষমা করে দিবেন, দিয়ে তার তার কথা মনে রাখবেন, এর সাথে সম্পর্ক নষ্ট সরাই দিবেন। পুতিন গেটস আপার হ্যান্ড নাও। ভাই আজকে কি ইন্ডিয়ার সরকার মানে আচ্ছা তাহলে কি ইন্ডিয়ার সরকার হেল্প হতে চেঞ্জ হতে যাচ্ছে? লোক, আমি আপনাকে বলছি, আবারও লিখে রাখতে পারেন, যদি ইউএস গভর্নমেন্ট if they do not change their attitudes towards India or Indian government, it's going to be a disaster for India. Consequently, ফলে the government got to go. Eventually, they'll be gone. Why? এই বিজেপি সরকারের কার্যক্রম যখন ইন্ডিয়ানদের উপরে আসবে, ইন্ডিয়ানরাই বলবে enough is enough, let's have a change right now. And it is wait for that. I can bet on that, ladies and gentlemen. I see the outlook, the prediction will be so accurate. Wait for that. এই সরকার এবং এই সরকারের সাথে যে ধরনের সম্পর্কে যে cracked, already been cracked, it is irreparable, and that's what exactly going to happen. আমি আপনাদেরকে বললাম, এবং এটা তারা খুবই ক্ষুব্ধ যদি রাশিয়ার সাথে আলোচনা মানে সফল না হয় প্রেসিডেন্ট ট্রাম্পের, ভারতের উপর খরদ নেমে আসবে, গরদ কি বলে এটাকে, আপনার এটা নেমে আসবে, আমি আপনাদেরকে বলে দিতে পারি। এবং লুক এট রাহুল গান্ধীজ মুভমেন্ট রাইট নাও, ভেরি পজিটিভ অ্যান্ড ভেরি স্ট্রং ভয়েস, হি ইজ অন দ্য লাইন। হোয়াট ইজ দ্যাট? Rahul Gandhi will be in the power. Why? One condition, he will never ever never ever ব্রিক্সে জয়েন করবে এবং ব্রিক্সে ভারতকে অন্তর্ভুক্ত রাখবে। এই কন্ডিশন অলরেডি রাহুল গান্ধী অ্যাকসেপ্টেড করেছেন, এটা আমি আজকে বলে দিলাম আপনাদেরকে। এটা বলার, এটার জন্য একটা লাইভ করা উচিত ছিল আমার আলাদাভাবে, এবং এটা মাথা রাখবেন। এটা আমেরিকান পলিসি, এবং আমেরিকার বিরুদ্ধে গেছিলেন নরেন্দ্র মোদী। তারা মনে করেন দ্য বিগেস্ট পাওয়ার অফ ব্রিক্স ইজ ইন্ডিয়া, চায়না অ্যান্ড ব্রাজিল। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এবং রাশিয়া অফকোর্স। এবং এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়াই দে আর ভেরি অ্যাংরি, আই মিন or annoyed at India. The reason why তারা মনে করে ইন্ডিয়া taking benefit out of the relationship from the United States. এখানে তারা মনে করে it's a betrayal, এবং আমেরিকা যারা ট্রেইটর এদেরকে কখনো ক্ষমা করে না, এটা তাদের জন্ম থেকে, এবং এই ক্ষেত্রে তারা করবে না, এটা আপনি ধরে নিতে পারেন। কারণ তারা মনে করেন নরেন্দ্র মোদী he took benefits out of the United States relationship, with the United States relationship, and he's a traitor, and they never forgive a traitor. And this is the US policy, a very strict policy. That is the bottom line, ladies and gentlemen. So therefore, I can bet on that. Not a good time is coming for Narendra Modi. এবং তারা যতই বলুক না কেন যে আমরা এই করে ফেলবো, ঠিক করে ফেলবো, এই ভারতীয় মিডিয়ার বর্তমানে কুত্তা পাগল মানে বিহেভিয়ার যদি আপনি দেখেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট স্যাংশনস। নো, ডোন্ট সে দ্যাট, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। 22 কোটি মানুষ ভারতে, সরি, the second largest population on this planet in India, living in India, এবং এদেরকে খাওয়াইতে হবে। মনে রাখবেন, আমরা যে কথা বলি আপনাদের বিরুদ্ধে না, ইন্ডিয়ানসদের বিরুদ্ধে নয়, গভর্নমেন্টের পলিসির বিরুদ্ধে কথা বলি। লেট মি মেক ইট ক্লিয়ার, আই এম নট এগেইনস্ট হিন্দুস, আই এম নট এগেইনস্ট এনি ইন্ডিয়ানস। ইট ইজ, মনে রাখবেন, আমাদের অনেক ঐতিহ্য ইন্ডিয়াতে আছে মুসলমানদের জন্য। সুতরাং আমরা চাই না ইন্ডিয়া কখনো ধ্বংস হোক, আমরা, কারণ এটা আমাদের উপরে এসে এফেক্ট পড়বে। মনে রাখবেন, আপনার নেইবর যদি গরিব থাকে, যুদ্ধ বিধ্বস্ত থাকে, আপনি শান্তি থাকতে পারবেন, যত টাকার মালিক আর যত বড় ওয়াল দিয়ে থাকেন না কেন, হঠাৎ একটা গ্রেনেড এসে আপনার উপরে পড়বে। দিস ইজ দ্য রিয়েলিটি। সো এই জন্য এটা ভারতের পলিসি, তারা কখনো চায় না বাংলাদেশ টোটালি ডিস্টেবিলাইজ হোক, বাট চায়না কখনো স্টেবল হোক 100%, এবং তাদের হ্যান্ড যেন এখানে থাকে। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় পলিসি। কারণ বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ হয়, যুদ্ধ চলতে থাকে, আপনি তাহলে কি মনে করেন ভারত শান্তি থাকবে? নেভার এভার,
Never. They'll be in trouble. That's why they don't want it. Will Trump run for 2020? Nah, it's not going to happen. It is completely prohibited and disallowed by the Constitution, and he cannot do that. He says that, but he cannot do that. And think about that. After 2 বছর পরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য কেমন থাকবে এটা তো আমরা জানি না। That's the bottom line, right? So এটা দেখার বিষয় আছে। সুতরাং এটা আমেরিকাতে এটা হবে না। It is almost certain. I said Masum Bhai for your present and analysis such important information. Yeah, that's the bottom line. So in terms of international affairs, I mean I can tell you that আমি যেগুলা দেখি আর কি, কারণ এখানে আরো অনেকগুলো বিষয় আছে আমরা খোলাখুলি আলোচনা করি না ইচ্ছাকৃতভাবে, ভেরি সেন্সিটিভ। মনে রাখবেন শুধু রাশা নয়, দুটো পয়েন্টে নরেন্দ্র মোদী বিজেপি গভর্নমেন্ট ইজ ইন ট্রাবল রাইট নাও। নাম্বার 1 ব্রিক্স, নাম্বার 2 রাশিয়ার কাছ থেকে এগুলো করা। বিশেষ করে ব্রিক্স যেটা, এটা হচ্ছে ডিডলারাইজেশন। রাশিয়ার কাছ থেকে মানে তেল কিনলে আমেরিকার কিছুই যায় আসে না, বাট এটা আর কি যেন যুদ্ধটা চলবে, এখানে তাদের স্বার্থ আছে এবং এখানে ন্যাচারাল মিনারেলস যেগুলা ইউক্রেনের নিচে ভরপুর, এগুলাতে যেন রাশিয়া মানে হ্যান্ডস না দিতে পারে, এই জন্য এটা মূলত এটা এখানে বাণিজ্যিক আছে, এখানেও বাণিজ্যিক মানে বিষয় আছে এবং মানে অর্থনৈতিক স্বার্থ এখানে জড়িত। তবে ডলারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্রিক্স, আমি বলছিলাম মনে আছে, পোস্ট দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। এটা যারা নিয়মিত আছেন আমার এখানে দর্শক, দেখেছেন কিনা কেউ? নিশ্চয়ই দেখেছেন, ইভান ভাই তো আছেন, নিশ্চয়ই দেখেছেন। এটা তারা কখনোই ছাড়বে না, এটা আমেরিকার অস্তিত্বের ব্যাপার। এবং আপনি কল্পনা করেন, এটা 99% আমেরিকা দে সাপোর্ট ইট, আমেরিকানস দে সাপোর্ট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সুতরাং যে জায়গাতে, এবং রাশিয়ার গোয়িং আফটার ইউক্রেন, আপনি কি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন মানে প্রেসিডেন্ট জেলেনস্কিকে আপনার দমক দেন, আমেরিকানরা পছন্দ করে। আশ্চর্য ঘটনা, 90% আমেরিকান দে অ্যাকসেপ্ট ইট। Only Democrats, co-democrats যারা আছেন, তারা মনে করেন this problem, that problem, this equation, that equation with the alignment of the European Union, right? This is how it is. Canada and then the United Kingdom. But মূলত আমেরিকানরা এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই দুটো বিষয়কে সবচেয়ে বেশি, এটা কি ওটা আচ্ছা আপনার দুটো বিষয়কে তারা সবচেয়ে বেশি আপনার পছন্দ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটা হচ্ছে get out of Ukraine. Don't, I mean, send a single dollar to Ukraine. That's what they think, they want. আর সেকেন্ড থিং হলো আপনার যে ওই যে ব্রিক্সের ব্যাপারে, যেটা আমেরিকান ডলারের জন্য হুমকি, অস্তিত্বের জন্য হুমকি। প্রতিটা আমেরিকানস, I spoke with so many Americans politicians, I'll bring them on and I'll talk about that pretty recently, pretty soon ইনশাল্লাহ। সো আপনি দেখবেন এগুলা। ভাই আপনার শার্ট কোন ব্র্যান্ডের? এটা টি শার্টটা সুন্দর আছে না, এটা ডিওর। সো এটা কি, সো ইউ নো আই মিন দিস ইজ দ্য রিয়েলিটি। এবং ভারত এখান থেকে উঠতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে হচ্ছে, কি বলছেন, আর গড়িওয়ালা হইলো ধরুন, এটা তো বলা উচিত না এভাবে, এটা এক ধরনের, এটা হচ্ছে মাইকেল কোর্স। আপনি জানেন যে মাইকেল কোর্স হচ্ছে ধরেন ওই লেভেলের এক্সপেন্সিভ কিছু না, বাট একটা ডিসেন্ট ভেরি নাইস ব্র্যান্ড। এবং বিশেষ করে মাইকেল কোর্সের ব্যাগ যেগুলো পার্টস, এগুলো মহিলাদের কাছে খুবই, সারা পৃথিবী থেকে মানুষ আছে এখান থেকে এই মাইকেল কোর্সের ব্যাগটা এগুলো কিনে নেয়, ভেরি এক্সপেন্সিভ বাই দ্য ওয়ে, রাইট আফটার গুচি। আচ্ছা দেখ, তো এখন প্রশ্নটা হলো যে ওয়াই নট ইসরায়েল বাট ইউক্রেন? দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চন। সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটার জন্য ধন্যবাদ। এটা উত্তর আপনার জানা দরকার। ওয়াই ইউ আর টকিং অ্যাবাউট ইউক্রেন নট ইসরায়েল? We are talking about Israel. Entire American people, they're talking about Israel too. But ইসরায়েলের থেকে যদি আপনি আমেরিকাকে বিচ্ছিন্ন করতে চান, ইটস আ ড্রাস্টিক ওয়ান কাইন্ড অফ, আমি যদি বলি ইটস লাইক এ ভেরি, এটা বলি আমি একটু জন্য বলি একদম ভেরি ডায়ার একটা পদক্ষেপ এটা। ইটস নট গোয়িং টু হ্যাপেন বিকজ ইসরায়েলের সাথে আমেরিকান সম্পর্কটা এটা অন্য লেভেলের, অন্য জাতের। এটা সমস্যার সমাধানটা অন্য লেভেলের। ওইটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না এখন। কেন কথা বলতে পারবেন না? এটা বললেই হবে না। এটা কারণ কি, আমেরিকার রক্তের সাথে ইসরায়েলি সম্পর্কটা মিশে যাওয়া, এটা আপনি পারবেন না এই পলিসিটাকে এখন থেকে বেরিয়ে আনতে। তবে বিষয়টা হলো যে ইসরায়েলি যে ক্লিয়ারলি ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস, এটা আমেরিকানরাই এখন পছন্দ করেছেন এবং সাংঘাতিকভাবে এটা আমেরিকান সোসাইটিতে উঠে আসছে। ফর এক্সাম্পল, আমি বলছিলাম টাকার কালসনের মতো ব্যক্তি এবং মার্জোরি টেইলর দ্য কংগ্রেস ওমেন ফ্রম জর্জিয়া, তারা যেভাবে কথা বলছেন এখন, এটা আমরা কখনো দেখিনি আমেরিকাতে। দিস থিংস আর, to be honest, getting changed, ladies and gentlemen. Wait for that, inshallah. এটা হলো বটম লাইন। এবং ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, আবার বলছি, if they cannot solve this problem with the United States right now, এবং আরো বড় ধরনের কোনো পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প, হয়তো নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আর ওনার সময়টা বা ওনার যে টেনিউর বা টার্ম আছে
টার্মটা হয়তো ফিল আপ করতে পারবেন না, ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভারত মস্ত বড় বিপদগ্রস্ত হবে। এবং there is an agreement between the United States and Rahul Gandhi. I strongly believe that. এটা না, এর মানে না যে এটা আমাকে তারা বলেছেন আমরা এটা করেছি, এটা তো আমাকে বলার কথা না, বা আমার এটা ভেরি সিক্রেটিভ। বাট since we analyze and watch politics, observe politics, and I am a serious political observer, I can tell you that this is the reality. This is the reality. কি বলছেন? Right? Please appear in Bangladesh talk shows. Yeah, we will definitely go there. আমরা 2-3টা আছে, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই এগুলা করব। তো ladies and gentlemen, ভালো থাকবেন, and don't forget to subscribe channel US Bangla. ইনশাআল্লাহ we're going to keep fighting for our rights. And বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত 4টা প্রতিষ্ঠানের রিফর্মস না হবে, যদি বাংলাদেশকে বাঁচাতে চান, আপনার সন্তানকে বাঁচাতে চান, দেশে বসবাস করবেন আপনি, কিন্তু দেশকে চান আপনার দেশ বসবাসের উপযোগী থাকুক, তাহলে পুলিশের রিফর্মস, জুডিশিয়ারি রিফর্মস, অ্যান্টি কারাপশন বিউরো রিফর্মস, অ্যান্ড election commissions reform. Without the reforms of those 4 institutions, there is no Bangladesh. কোনো বাংলাদেশ নাই। এটা যদি ইলেকশন আগে করতে ব্যর্থ হন এই সরকার, তাহলে ধরে নেবেন বাংলাদেশের কোনো পরিবর্তন আশানুরূপভাবে আসতেছে না।